বাংলাদেশের সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে। একেবারে সুরক্ষিত কেপিআই যেটি সচিবালয়, এটি পরিকল্পিত নাশকতা বলে আপনি মনে করেন কিনা এরকম একটি সুরক্ষিত জায়গায়? দ্বিতীয় বিষয় হলো, যদি পরিকল্পিত নাশকতা হয়ে থাকে, সরকারের ভিতরে যারা আছে এটা সে নাশকতা সামাল দেওয়ার দায়িত্ব তো তারাই। বাংলাদেশ তো জজ মিয়া নাটক হয়, তাই না? এখন যদি তদন্ত কমিটির আগেই যারা সরকারে আছে তারা যদি বলে যে কারা করেছে, তাহলে তদন্ত যে কতটা স্বচ্ছ হবে বা নিরপেক্ষ হবে সে ব্যাপারগুলো কোশ্চেন থেকে যায়। যদি এটা নাশকতা পরিকল্পিত হয় তাহলে সেই পরিকল্পনাকে বন্ধ করার মতো, থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা যদি সরকার না থাকে, সচিবালয়, তাহলে সারা দেশের জনগণের আইন শৃঙ্খলার অবস্থা কি হবে? বাংলাদেশের সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে। একেবারে সুরক্ষিত কেপিআই যেটি সচিবালয়। আমি নিজে ৭ বছরের বেশি সেখানে রিপোর্টিং করেছি। আমি নিজেও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে সেখানে প্রবেশটা কতটা সুরক্ষিত, এবং সেখানে চাইলেই কেউ প্রবেশ করতে পারবেন না, চাইলেই কোনো অঘটন ঘটাতে পারবেন না। সেই সচিবালয়ে আগুন। মোহাম্মদ মালেক, আপনার কাছে জানতে চাই, আগুন লাগাটা এক ধরনের দুর্ঘটনা, কিন্তু এরপরে যে বিবৃতিগুলো আসছে, বলা হচ্ছে যে এর পিছনে নাশকতা, এর পিছনে কোনো একটা গ্রুপ জড়িত, পরিকল্পিত ষড়যন্ত্র। এটি জাতীয় নাগরিক কমিটি বলছে, সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যারা সরকারের অংশ হিসেবে আছেন তারা বলছেন, যারা সরকারের বাইরে আছেন তারাও বলছেন। দুটো প্রশ্ন আপনার কাছে। এক হলো, এটি পরিকল্পিত নাশকতা বলে আপনি মনে করেন কিনা এরকম একটি সুরক্ষিত জায়গায়? দ্বিতীয় বিষয় হলো, যদি পরিকল্পিত নাশকতা হয়ে থাকে, সরকারের ভিতরে যারা আছে এটা সে নাশকতা সামাল দেওয়ার দায়িত্ব তো তারাই যদি আবার বলে যে নাশকতা, তাহলে তারা আসলে কার উপর দায়টা চাপাতে যাচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, আপনি তো সচিবালয়ে রিপোর্টিং করেছেন, সচিবালয় থেকে আপনি জানেন সচিবালয়ের নিরাপত্তার ব্যবস্থাটা। সচিবালয়তে নিজস্ব সিকিউরিটি আছে প্রায় 100-3। এরপরে পুলিশ এবং রিসেন্টলি আর্মিও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। তো এরকম একটি জায়গায় আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। 90-র দশকে সম্ভবত এটা 98 বা এরকম সময় হবে, আমি একবার একজন সচিবের সাথে দেখা করার জন্য সচিবালয়ে গেলাম। তো আমাকে বলা হলো যে 2 নম্বর গেটে পাস রাখা আছে। আমি সেই পাস কালেক্ট করে আমি গেটে যাওয়ার পর সেই পাসটা মানে হাতে না পাওয়া পর্যন্ত যে সিস্টেমটা দেখলাম, যে আমাকে সেখানে প্রায় 1 ঘন্টা বসতে হলো। তারপরে সচিবের পিএস এর সাথে কথা বলে কনফার্মেশন করে তারপর আমাকে পাস করতে হবে। তো এটি হলো দিনের বেলা, যেখানে দর্শনার্থীরা পাস নিয়ে ঢুকে ওই সময়, অর্থাৎ গেস্ট তার অ্যালাউড ওই টাইমে। আর এটা ঘটেছে রাত 2টোর সময়। তো এরকম একটা সময়ে বাইরে থেকে কোনো লোক সচিবালয়ে ঢোকার কোনো অবকাশ নাই, প্রশ্নই আসে, ঢুকতেই পারে যদি কেউ না গেল। তাহলে আমি সিকিউরিটি সম্পর্কে বললাম। এখন যেটি আজকে আমি একটা ইন্টারভিউ মানে প্রেস কনফারেন্স দেখলাম উপদেষ্টাদের, সেখানে রিজওয়ানা হাসান ব্রিফ করলেন সাংবাদিকদের। তিনি বললেন যে তারা একে ধরে নিয়েছেন নাশকতা, এবং নাশকতাকে ধরে নিয়ে তদন্ত হবে। তদন্ত কমিটি গঠন করেছে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট। আর উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন যে এটি পতিত ফেসিবাদী শক্তিদের একটা ষড়যন্ত্র। তো এখন বিভিন্ন ন্যারেটিভস আসছে। আবার আরেকটা আমি ভিডিওতে দেখলাম যে এরকম ন্যারেটিভ আছে যে এটি শুধুমাত্র এই 2 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা যারা, তাদের মন্ত্রণালয়গুলোতেই এইগুলি কাণ্ড হচ্ছে, তাই না? না, তথ্য মন্ত্রণালয়টি ভিন্ন। তথ্য মন্ত্রণালয়টা মানে নাহিদ ইসলামের তথ্য মন্ত্রণালয় আরেকটা বিল্ডিং এ, আর এখানে যুব ক্রীড়া অর্থাৎ আসিফ মাহমুদের মন্ত্রণালয়টি এখানে পড়েছে। না কিন্তু আবার আছে যে ডাক ও টেলিযোগাযোগ আছে তার, সেটি আবার এইখানে। তারপরে আপনার এই মানে কি বলে এটাকে, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাই না? তো তারপরে আরেকটি ন্যারেটিভ আছে যে এই পতিত সরকার মানে ফ্যাসিস্ট সরকার তার দুর্নীতির প্রমাণগুলো ধ্বংস করার জন্য। এখন দুর্নীতির প্রমাণ তো এই সমস্ত মন্ত্রণালয়ের সাথে বেশি হয়েছে, মানে সেতু মন্ত্রণালয়, যদি আমরা বড় বড় প্রজেক্ট, রেল মন্ত্রণালয়, এই ভবনে, এটিও আবার এই ভবনে। তো যা হোক আর কি, এগুলো বিভিন্ন ন্যারেটিভস আছে। এখন তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটি
রিপোর্ট দেখা যাবে কি হলো। তবে ওই যে বললাম যে বাংলাদেশ তো জজ মিয়া নাটক হয়, তাই না? এখন যদি তদন্ত কমিটির আগেই যারা সরকারে আছে তারা যদি বলে যে কারা করেছে, তাহলে তদন্ত যে কতটা স্বচ্ছ হবে বা নিরপেক্ষ হবে সে ব্যাপারগুলো কোশ্চেন থেকে যায়। গেল একটা জিনিস। আরেকটা জিনিস হলো ঘটনাটি কখন ঘটেছে। এই 5 আগস্টের পরে কতগুলো ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের সচিবালয়ের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। কি প্রথমে আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষার্থী যারা তারা সচিবালয় দখল করে পরীক্ষা দেব না এই দাবিটি আদায়। পরবর্তীতে আমরা কি দেখলাম, আনসাররা দখল করে, সেটি যদি তাদের সে দখল ব্যর্থ হয়েছে তাদের অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়েছে যারা ঢুকেছিল। তারপরে আবার কি দেখলাম, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ছাত্ররা সেটা আবেদন। আর সচিবালয় তো এখন বিভিন্ন তদবির বাণিজ্য যেটা সমন্বয়করা করছে, বিভিন্ন মন্ত্রণালয় যে চাপ দিচ্ছে, নানা কিছু ঘটছে সচিবালয় ঘটছে। মোস্ট রিসেন্টলি আরেকটা যে এই জনপ্রশাসন সংস্কার কমিশনকে নিয়ে একটা ক্যাডার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার কিন্তু ক্ষুব্ধ হয়ে তার একটা 48 আওয়ার্সের আলটিমেটাম দিচ্ছে গত। অর্থাৎ আব্দুল মুহিত সাহেবের পদত্যাগের জন্য তারা একটা আলটিমেটাম দিয়েছে। অর্থাৎ নিয়ন্ত্রণহীন বলা যেতে পারে আর কি, পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণহীন এখনো। যেটি এরকম একটা অবস্থার মধ্যে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। কাজেই মেনি থিং ক্যান হ্যাপেন ওভার দেয়ার। অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার চলছে। যেটা আপনি বললেন মূলত এইটাই, যে যারা পতিত করে নিলাম তারা তো ষড়যন্ত্র করবি, তাই না? তাহলে সরকার হিসাবে সরকারকে দায়িত্বটা, সরকার যদি সচিবালয়ই রক্ষা করতে না, যদি এটা নাশকতা পরিকল্পিত হয়, তাহলে সেই পরিকল্পনাকে বন্ধ করার মতো, থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা যদি সরকার না থাকে সচিবালয়, তাহলে সারা দেশের জনগণের আইন শৃঙ্খলার অবস্থা কি হচ্ছে। অর্থাৎ ঘোলা পানিতে মাছ শিকার চলতেই থাকবে। সামনের দিনগুলোতে আর কি হয় সেটাই হয়তো আশঙ্কা তৈরি করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।